বইয়ে যে লেখাটা আছে মানুষের শ্রেণীবিন্যাস, আমি বইয়ের মানুষের শ্রেণীবিন্যাসটাকেই লিখেছি, দুই একটা জায়গায় কিছু নতুন টপিকস দিয়েছি। সুতরাং আমি প্রত্যেকটা বিষয়ে এমন ভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই যেটা বইয়ে যেভাবে লেখা আছে তার থেকে একটু যেন অন্যরকম হয়, একটু যেন সুন্দর হয়, একটু যেন গুছানো হয়, যাতে অন্য সবার তুলনায় আমার লেখাটা অন্য সবার তুলনায় যেন তোমার লেখাটা স্যারের কাছে পছন্দনীয় হয়, সেভাবে উপস্থাপন করার চেষ্টা আমার। এবং মানুষের শ্রেণীবিন্যাস করার জন্য আমি আজকে চেষ্টা করছি। আমি বলেছিলাম আন্তর্জাতিক কোড চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখন দেখা গিয়েছে মাঝে মধ্যে দরকারে প্রয়োজনে আমরা উপপর্ব বা হচ্ছে প্রয়োজনে এরকম আরো একাধিক পর্ব যোগ করতে পারি কি? তাহলে আন্তর্জাতিক সংস্থা চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা। আন্তর্জাতিক কোড চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। প্রয়োজনে আমরা একাধিক অংশ যোগ করতে পারি, কিন্তু আন্তর্জাতিক সংস্থা চিহ্নিত ধাপ হচ্ছে 7টা। যেমন মানুষের জন্য আমরা নিচে একটা অংশ যোগ করেছি, উপপর্ব। তাহলে এখানে নতুন একটা নোট আমি তোমাকে আজকে লিখে দিচ্ছি। নতুন একটা নোট হচ্ছে আন্তর্জাতিক কোড চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ 7টি। আন্তর্জাতিক কোড চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ 7টি। তবে প্রয়োজনে কোন ধাপের পূর্বে নতুন ধাপ যোগ করতে চাইলে, কোন ধাপের পূর্বে নতুন ধাপ যোগ করতে চাইলে অধি বা সুপার যোগ করতে হয়। যেমন সুপার কিংডম বা অধিশ্রেণী, অধিরাজ্য। তাহলে আমরা দেখো মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া, এই রাজ্যগুলোকে বিজ্ঞানী মার্গুলিস দুইটা সুপার কিংডমে ভাগ করেছিল। সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 ইউক্যারিওটা। তাহলে আমরা চাইলে কোন রাজ্যের আগে যদি কোন ধাপের আগে কোন ধাপ যোগ করতে চাই, নতুন ধাপ আনতে চাই, তাহলে সুপার বা অধি যোগ করতে হয়। আর যদি কোন ধাপের পরে নতুন ধাপ যোগ করতে হয় তাহলে উপ বা সাব যোগ করতে হয়। যেমন পর্বের নিচে আমরা এখানে লিখেছি উপপর্ব বা সাব ফাইলাম। তাহলে আমি তোমাকে 3টা নোট এখানে দিচ্ছি। আন্তর্জাতিক কোড চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ 7টা। দেখো তো আমি কিভাবে লিখেছি। আমি সিঁড়ির ধাপের মতো বাঁকা করে লিখেছি। আমার অনেক কষ্ট হয়েছে, ডান পাশে বৈশিষ্ট্যগুলো লিখতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নাই। আমাকে যে বিজ্ঞানী বলে দিয়েছে এভাবে বাঁকা করে লিখতে হবে, আমার কি করার আছে বলো? বিজ্ঞানী আমাকে বলে দিয়েছে এভাবে বাঁকা করে লিখতে হবে। এই বিজ্ঞানী হচ্ছে এই নিয়ম করে দিয়েছে বলে আজকে আমি সোজা লিখতে পারি না। বিজ্ঞানীর কথা আমি তোমাকে বলে দিলাম, তোমার আজকে থেকে বাঁকা করে লিখতে হবে। তুমি যদি বিজ্ঞানীর কথা অমান্য করো, তোমার জন্য রয়েছে পরীক্ষায় এত বড় একটা শূন্য। সুতরাং তুমি পরীক্ষায় যদি শূন্য পেতে না চাও তাহলে সোজা করে লিখতে হবে না, বাঁকা করে লিখতে হবে। পরীক্ষায় অনেক কষ্ট করে মুখস্থ করেছো পুরোটা, একদম সোজা করে লিখেছো। পরীক্ষায় তোমার জন্য অপেক্ষা করছে বড় বড় 2টা শূন্য। সুতরাং তুমি যদি পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও তাহলে আমি যেভাবে সিঁড়ির ধাপের মতো বাঁকা করেছি, সিঁড়ির ধাপের মতো এভাবে বাঁকা করতে হবে। সিঁড়ির ধাপের মতো বাঁকা করে লিখতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক, অবশ্যই লিখতে হবে। তাহলে সিঁড়ির ধাপের মতো বাঁকা করে লিখতে হবে, এই কথাটা যেন ভুল না হয়। আমি বলেছিলাম আন্তর্জাতিক কোড চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টা: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কিন্তু এখানে আমি উপপর্ব লিখেছি, মানে একটা এক্সট্রা কিছু লিখেছি। এর মানে আমরা 7টা ধাপের বাইরে যে নতুন ধাপ চাইলে যোগ করতে পারি, চাইলে আমি নতুন ধাপ যোগ করতে পারি। বলেছে এখানে বিজ্ঞানীরা যে কোন ধাপের আগে যদি নতুন ধাপ যোগ করতে চাও তাহলে যোগ করতে হবে অধি বা সুপার। যেমন বিজ্ঞানী মার্গুলিস মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া এদেরকে ভাগ করার জন্য উপরে সুপার ক্লাস নিয়ে এসেছিল, সরি সুপার কিংডম নিয়ে এসেছিল। ঠিক একই রকম পর্বের নিচে যদি আরেকটা ধাপ নিয়ে আসতে চাই তাহলে উপ বা সাব যোগ করতে হয়, যেমন সাব ফাইলাম। তাহলে কোন ধাপের নিচে ধাপ যোগ করতে চাইলে উপ বা সাব যোগ করতে হবে, কোন ধাপের আগে ধাপ যোগ করতে চাইলে সুপার
অধি যোগ করতে হবে। এভাবে আমরা শ্রেণীবিন্যাসের ধাপগুলো সাজিয়ে থাকি। তোমরা দেখতে পাও যে এখানে আমরা মানুষের শ্রেণীবিন্যাসটা লিখেছি। মানুষের শ্রেণীবিন্যাস পরীক্ষায় 3 বা 4 নম্বরে আসতে পারে। মানুষের শ্রেণীবিন্যাস পরীক্ষায় 3 বা 4 নম্বরে আসতে পারে। ডান পাশে বৈশিষ্ট্য সহকারে না লিখলে তুমি নাম্বার পাবা না। ডান পাশে বৈশিষ্ট্য সহকারে না লিখলে তুমি নাম্বার পাবা না। মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। মানুষ বিজ্ঞানী মার্গুলিসের যে শ্রেণীবিন্যাস ছিল মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই 5টা কিংডমের মধ্যে মানুষ আছে। মানুষ আছে কোথায়? মানুষ আছে অ্যানিমেলিয়াতে। মানুষ আছে অ্যানিমেলিয়া কিংডমে। মানুষ রয়েছে অ্যানিমেলিয়ার মধ্যে। তোমাকে অবশ্যই লিখতে হবে মানুষ যে অ্যানিমেলিয়ার মধ্যে আছে। কিন্তু মানুষ কেন অ্যানিমেলিয়ার মধ্যে আছে সেটার বৈশিষ্ট্য তোমার পাশে লিখে দিতে হবে। অ্যানিমেলিয়ার কি কি বৈশিষ্ট্য ডান পাশে লিখতে হবে। তারপরে মানুষের ফাইলাম বা পর্ব হচ্ছে কর্ডাটা। আমি এখানে পর্ব কেন লিখলাম, আমি এখানে বিভাগ কেন লিখলাম না? তোমরা যারা লাইভে আছো, যারা ভালো স্টুডেন্ট, সবাই আমাকে কমেন্টস করে জানাও যে আমি রাজ্যর পরে হচ্ছে বিভাগ অথবা পর্ব যে কোনোটা লেখা যায়, আমি কেন এখানে পর্ব লিখেছি, আমি কেন এখানে বিভাগ বা ডিভিশন লিখি নাই। তোমরা যারা লাইভে আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। যারা লাইভে আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও দ্রুত যে কেন আমি এখানে কেন পর্ব লিখেছি, বিভাগ কেন লিখি নাই। তাহমিনা সুলতানা ভালো মেয়ে, ও লিখেছে কারণ এটা প্রাণী, প্রাণীদের ক্ষেত্রে পর্ব লিখতে হয়। ভালো মেয়ে। কিম সৃষ্টি থেকে লিখেছে আচ্ছা প্রশ্ন আছে, প্রশ্ন পরে বলছি। আচ্ছা তাহলে কিম সৃষ্টিও বলছে এটা প্রাণী, প্রাণীদের তো হচ্ছে সবসময় পর্ব লিখতে হয়। হিয়া দিয়া বিপ্লবী ভালো মেয়ে, ও লিখেছে প্ল্যান্টির ক্ষেত্রে আপনার ডিভিশন লিখতে হবে আর অ্যানিমেলের ক্ষেত্রে পর্ব লিখতে হবে। অসাধারণ। মোহাম্মদ মিজান দেখো, ও লিখেছে কারণ আমরা মানুষরা প্রাণী, ও যে অসাধারণ, আমরা যে প্রাণী এটা বুঝতে পেরেছে। মাকসুদা খন্দকার অসাধারণ, মানুষ প্রাণী তাই। এই যে অর্পিতা আফরোজ ভালো মেয়ে, ও লিখেছে কারণ উদ্ভিদের ক্ষেত্রে হলো বিভাগ আর প্রাণীদের ক্ষেত্রে পর্ব। ফারাদ আসিম ঠিক লিখেছে। আচ্ছা আমার এখানে ওয়াইফাই লাইনটা চলে গিয়েছে, কারেন্ট চলে যাওয়ার কারণে আমার এখন মোবাইলে নেট দিয়ে ক্লাস নিতে হচ্ছে, একটু ঝাপসা হবে, তোমরা একটু কষ্ট করে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা যারা প্রশ্নগুলো করেছো তোমাদের প্রশ্নগুলোর অ্যানসার দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা প্রশ্ন করেছো প্রশ্নগুলোর অ্যানসার দেওয়ার চেষ্টা করছি, আশা করছি এখন কিছুটা ক্লিয়ার হয়েছে। এখানে ফারাত আসতিম এখানে লিখেছে যে স্যার ধরেন এক পৃষ্ঠায় লিখলাম এই পর্যন্ত, তারপরে আরেক পৃষ্ঠায় নেক্সট পেজে চলে গিয়েছি, এখন কি করব? কিছুই করার নাই। তুমি তোমার পেজে ফার্স্ট পেজে সিঁড়ির ধাপে যতটুকু এসেছো সেটা মাপ বা স্কেল দিয়ে সেকেন্ড পেজে দিয়ে তারপর থেকে সিঁড়ি বানাবা। ফারাদ আসতিন তুমি আমাকে প্রশ্ন করেছো যে নেক্সট পেজে গেলে কি করব। এখন আপনি বুঝলাম সিঁড়ি বানাতে হবে, সেটা তো আমি বুঝলাম, কিন্তু আমার এক পেজে তো হয় না। এজন্য আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি, আমার সাজেশন থাকবে তোমাদের প্রতি, তোমরা যারা হাতের লেখা একটু বড়, অ্যাটলিস্ট এই প্রশ্নটার ক্ষেত্রে হাতের লেখাটা একটু ছোট ছোট করে এক পৃষ্ঠায় কোনো রকমে কষ্ট করে আটায় দিবা। এক পৃষ্ঠায় যদি তুমি এটাকে সেট করতে পারো তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে এবং পরীক্ষায় মার্কস ভালো পাবা। তোমরা তো এটা জানো যে সায়েন্সের ক্ষেত্রে পৃষ্ঠা বাড়ালে নম্বর নয়, সায়েন্সের ক্ষেত্রে পৃষ্ঠা বাড়ানোতে নাম্বার আসে না, সায়েন্সের ক্ষেত্রে সঠিকভাবে লেখার কারণে নাম্বার আসে। সুতরাং যাদের হাতের লেখা বড় তাদেরকে আমি অনুরোধ জানাবো এক পৃষ্ঠায় লেখার প্র্যাকটিস করো। আর যারা নিতান্তই পারছো না তাদের মন খারাপ করার কিছু নেই। এক পৃষ্ঠায় যতটুকু পর্যন্ত এসেছো পরের পৃষ্ঠায় যে স্কেল দিয়ে মেপে তারপর থেকে সিঁড়ি বানাবা, এতে তোমাদের নাম্বার বিন্দু পরিমাণ কমবে না। পরের পৃষ্ঠায় গেলে মন খারাপ করবে না। আচ্ছা সুবাদারনুমা ভাই একই প্রশ্ন লিখেছে পরের পেজে গেলে কিভাবে লিখতে হবে, আমি অ্যানসার দিয়েছি, তুমি জানাবো আমাকে তুমি বুঝতে পেরেছো কিনা। এখানে কিম সৃষ্টি থেকে প্রশ্ন এসেছে যে স্যার আপনি তো হচ্ছে পর্বের নিচে সাব ফাইলাম বা উপপর্ব লিখেছেন, কেন? আমি যদি এটাকে সুপার ক্লাস লিখি, লিখতে পারবা না তুমি সুপার ক্লাস, কারণ হচ্ছে পর্বের সাথে সামঞ্জস্য বলে এটাকে সাব ফাইলাম বলা হচ্ছে। সাব ফাইলাম পর্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তোমার যেটার সাথে সামঞ্জস্য সেটার সাথে মিল দিয়ে উপ বা অধি তুমি যেটাই দিতে চাও তোমার যেটার সাথে সামঞ্জস্য সেটার সাথে দিবা। এখানে তাহমিনা সুলতানা বলেছে সব লেখা কি ব্লু পেন দিয়ে লিখো নাকি কোটেশন? দেখো আমি একটা লাইন হচ্ছে ব্লু পেন দিয়ে লিখেছি, আরেকটা ব্ল্যাক পেন দিয়ে লিখেছি। এটা আমি হচ্ছে তোমাদের একটা লাইনের পর আরেকটা লাইন শুরু হয়েছে বোঝানোর জন্য। তোমরা পরীক্ষা হলে এখানে কখনোই ব্লু পেন ইউজ করবে না, পুরাটাই কালো পেন।
শুধুমাত্র পরীক্ষায় সাব পয়েন্টগুলো তোমরা ব্লু পেন ইউজ করতে পারবা। তাছাড়া ব্লু পেন এভাবে আমার মতো করে তুমি ব্লু পেন ইউজ করতে পারবা না। আমি এক লাইনের পরে আরেকটা লাইন শুরু হয়েছে এটা বোঝানোর জন্য ব্লু পেন ইউজ করেছি। এখানে কিম সৃষ্টির প্রশ্ন হচ্ছে যে উপপর্ব কেন লিখলাম। এটাকে যেহেতু পর্বের নিচে উপপর্ব লিখেছেন, আমি শ্রেণীর উপরে আছে বলে অধিশ্রেণী লিখতে চাই, সেটা লেখা যাবে না। কারণ হচ্ছে নিচের যে বৈশিষ্ট্য ভার্টিব্রাটা, এটা কার সাথে মিল? কর্ডাটার সাথে মিল। যার সাথে যেটার মিল, কর্ডাটার শ্রেণী বিভাগ হচ্ছে ভার্টিব্রাটা। তোমরা ক্লাস 8 এ পড়েছো কর্ডাটাকে 3 ভাগে ভাগ করা যায়, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। তোমরা ক্লাস 8 এ পড়েছো কর্ডাটাকে 3 ভাগে ভাগ করা যায়, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। সুতরাং যার সাথে যার মিল তার সাথে তার যোগ হবে। যেহেতু কর্ডাটার সাথে ভার্টিব্রাটার মিল, সুতরাং পর্বের নিচে উপপর্ব হবে। যদি শ্রেণী ম্যামালিয়ার সাথে মিল থাকতো তাহলে শ্রেণীর উপরে লিখতাম। যেখানে সিঁড়ি শেষ হয়েছে তারপরের পৃষ্ঠায় সেই পর থেকে মাঝখান থেকে শুরু করবা। যেখানে সিঁড়ি শেষ হয়েছে স্কেল দিয়ে মেপে পরের পৃষ্ঠায় যে ঠিক স্কেল দিয়ে মেপে তুমি সিঁড়ি বানাবা। পরের পৃষ্ঠায় গেলেও তাহলে সমস্যা নাই। নাসিমা খাতুন বুঝতে পারলে কমেন্টস করে জানাবা। এখানে তাহমিনা সুলতানা বলছে স্যার কিংডম অর্ডার মানে এই যে নামগুলা রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলাকে যদি ব্লু পেন দিয়ে লিখি সবগুলো তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? লিখতে পারো, কোনো সমস্যা নাই। স্যাররা এতটুকু জিনিস কম্প্রোমাইজ করে এবং এতটুকু জিনিস তুমি সৌন্দর্যের জন্য যদি লিখতে চাও লিখতে পারো, সমস্যা নাই। সিনথিয়া সাহেব প্রশ্ন করেছে ও যখন নোট করবে তখন আমার মতো নীল আর হচ্ছে কালো পেন ইউজ করবে কিনা। একটা লাইন হচ্ছে নীল আমি লিখেছি, আরেকটা লাইন কালো লিখেছি, তোমাদের এক লাইনের পর আরেকটা লাইন শুরু হবে, এটা বোঝানোর সুবিধার জন্য। তুমি তোমার পড়ার সুবিধার জন্য যদি লিখতে চাও লিখতে পারো। এক লাইনের পর আরেক লাইন শুরু হয়েছে, এটা বোঝার সুবিধার জন্য নোট খাতায় তুলতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় লিখবা না এভাবে। পরীক্ষার খাতায় একটা লাইন নীল একটা লাইন কালো এটা কখনোই লিখবা না তুমি। সিনথিয়া সাবা তুমি বুঝতে পারলে কমেন্টস করে জানাবা। দিলরুবা আক্তারের প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না, তুমি ক্লিয়ার করে লিখতে হবে প্রশ্নটা। দিলরুবা আক্তারের প্রশ্ন আমার কাছে ক্লিয়ার নয়। আচ্ছা, আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিছুটা পেয়েছো। তাহলে আমি অ্যানসার বলা শুরু করছি আজকের আলোচনা। মনোযোগ দিয়ে খেয়াল করো, আজকের মেইন আলোচনায় আমি চলে যাই এখন। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি পরে আবার প্রশ্ন নিব ইনশাআল্লাহ। দেখো, আমি বোর্ডে মানুষের শ্রেণীবিন্যাস লিখেছি। মানুষের শ্রেণীবিন্যাসের মধ্যে মানুষের রাজ্য লিখেছি, যে মার্গুলিসের শ্রেণীবিন্যাসে যে 5টা রাজ্য আছে, যে জগৎ, পর্ব, মার্গুলিসের শ্রেণীবিন্যাসে আছে মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এই মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়ার মধ্যে মানুষ আছে অ্যানিমেলিয়ার মধ্যে। তাহলে মানুষের কিংডম বা রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। মানুষ অ্যানিমেলিয়ার মধ্যে আছে। অ্যানিমেলিয়ার কি কি বৈশিষ্ট্য? তোমাদেরকে আমি অ্যানিমেলিয়া রাজ্যের অনেকগুলা বৈশিষ্ট্য লিখে দিয়েছি। এখানে কি সবগুলা লিখবা? না, সবগুলা লিখবা না, শুধুমাত্র মেইন টপিকস গুলা লিখবা। মানুষের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলা থাকতে পারে, তবে তুমি মেইন টপিকস গুলো এখানে লিখবা। দেখো, মানুষ সুকেন্দ্রিক বা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। মানুষ সুকেন্দ্রিক বা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, এই কথাটা তো লিখতেই হবে। মানুষ বহুকোষী, এই কথাটা তো লিখতেই হবে। মানুষ বহুকোষী, এটাও লিখতে হবে। মানুষ পরভোজী, যারা পরীক্ষায় উন্নতি করতে চাও, যারা জীবনে উন্নতি করতে চাও, তারা পরভোজীর ইংরেজিটা অবশ্যই লিখে দিবা। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, পরীক্ষায় মাঝে মধ্যে সুযোগ পেলে একটু ইংরেজি যদি তুমি লিখে দাও, স্যার বুঝতে পারবে তোমার মধ্যে সৃজনশীলতা রয়েছে। তাহলে মানুষ সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, মানুষ বহুকোষী জীব, মানুষ পরভোজী বা হেটারোট্রফিক, এবং মানুষের রয়েছে জটিল টিস্যুতন্ত্র। নিশ্চয়ই তোমরা এখন জটিল টিস্যুতন্ত্রের অর্থটা আমাকে বলে দিতে পারবা। তোমরা কে আমাকে একবার কমেন্টস করে জানাবা জটিল টিস্যুতন্ত্র মানে কি? আমি জটিল টিস্যুতন্ত্র মানে ভুলে গিয়েছি। অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীগুলোকে বলা হয় জটিল টিস্যুতন্ত্র। এই জটিল টিস্যুতন্ত্রের অর্থ তোমাদের কার কার মনে আছে? কে আমাকে বলতে পারবা জটিল টিস্যুতন্ত্র মানে কি? দিলরুবা আক্তার একটা ভালো মেয়ে, ও লিখেছে অধিক উন্নত টিস্যুকে বলা হয় জটিল টিস্যুতন্ত্র। মাশফিয়া করিম মোহনী লিখেছে অধিক উন্নত টিস্যুকে বলা হয় জটিল টিস্যুতন্ত্র। পান্না আলম লিখেছে অধিক উন্নত, বেশি উন্নত। সিনথিয়া সাবা অধিক উন্নত।
ফারহানা আফরোজ কণা অধিক উন্নত, মাকসুদা খন্দকার অধিক উন্নত, অর্পিতা আফরোজ অধিক উন্নত, মোহাম্মদ মিজান অধিক উন্নত, ফারাদ তাসনিম অধিকতর উন্নত, আনিয়া আফরিন অধিক উন্নত। ঠিক আছে, তাহলে সবাই পেরেছে দেখা যাচ্ছে। তাহলে মানুষের রয়েছে সবচেয়ে উন্নত শ্রেণীবিন্যাস, এজন্য মানুষকে বলা হয় জটিল বিশ্বতন্ত্র। তাহলে প্রথমে লিখলাম, স্যার বলেছে মানুষের শ্রেণীবিন্যাস লিখো, আমি লেখা শুরু করলাম মানুষের শ্রেণীবিন্যাস। প্রথমে আমি লিখেছি মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, মানুষের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়াতে কি কি বৈশিষ্ট্য আছে স্যারকে আমি লিখে দিয়েছি। স্যার অ্যানিমেলিয়ার মধ্যে যেহেতু মানুষ আছে, সুতরাং স্যার এদের কোষগুলা খুব সুন্দর স্যার, সুকেন্দ্রিক, উন্নত কোষ স্যার, নিউক্লিয়াস সুগঠিত, এবং মানুষ স্যার বহুকোষী একটা জীব। মানুষ স্যার পরভোজী বা হেটারোট্রফিক, মানে খাবার গিলে খায়। মানুষের স্যার জটিল বা অধিক উন্নত টিস্যু রয়েছে। অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত মানুষ বলে শেষ করলাম। এবার মানুষের পর্ব হচ্ছে করডাটা। তোমরা করডাটা মানে জানো, আমাদের পর্ব হচ্ছে করডাটা। তোমরা ক্লাস 8 এ শিখেছো যে প্রাণী জগতের পর্বগুলা, প্রাণী জগতের পর্বগুলা ক্লাস 8 এ কিছুদিন আগে পড়ে আসলাম, মনে আছে কিনা? পরিফেরা, নিডারিয়া, প্লাটি, হেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা। নিশ্চয়ই তোমরা কিছুদিন আগে এগুলো পড়ে এসেছো। প্রাণী জগতের এই যে পর্বগুলো তোমরা শিখেছো, এই যে প্রাণী জগতের পর্বগুলো শিখেছো, পরিফেরা, নিডারিয়া, প্লাটি, হেলমিনথেস, অ্যানিলিডা, নেমাটোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা, আর্থ্রোপোডা, এই যে এগুলো যাই আছে, এগুলোর মধ্যে মানুষ আছে কোথায়? মানুষ তো করডাটা। কর্ড শব্দটার অর্থ, কর্ড থেকে এসেছে নটোকর্ড, নটোকর্ড থেকে এসেছে কর্ড, নটোকর্ড থেকে এসেছে কর্ড, এবং মানুষের পর্ব হচ্ছে করডাটা। নটোকর্ড কি জিনিস? তোমরা ক্লাস 8 কিছুদিন আগে পাস করেছো, অটো পাস। তোমরা কে কে আমাকে জানাতে পারবা যে নটোকর্ড মানে কি? কোন ভালো স্টুডেন্ট গুলা, জ্ঞানী বাচ্চাগুলা আমাকে জানাতে পারবে নটোকর্ড মানে? জ্ঞানী ব্যক্তি কারা আছো যে আমাকে বলে দিবা নটোকর্ড মানে কি? এখানে রাফিউ মোহাম্মদ মোশাররফ বলেছে নটোকর্ড মানে হচ্ছে মেরুদণ্ড, 100% ভুল কথা। তাহমিনা সুলতানা বলেছে ব্যাকবোন বা মেরুদণ্ড, মিথ্যা কথা। মাজারুল ইসলামের কথাটা নেওয়া যায়, যা আমাদের দেহের পরে মেরুদণ্ডে পরিণত হবে, সেটাকে নটোকর্ড বলা যায়। ঠিক আছে, তোমার কথাটা নিতে পারলাম। হেলেন ইসলাম মেরুদণ্ড, মিথ্যা কথা। সিনথিয়া সাবা বলছে নটোকর্ড হলো একটা নরম, অনমনীয়, অখণ্ডিত দণ্ডাকার অঙ্গ। 100% রাইট অ্যান্সার। সিনথিয়া সাবা ভালো মেয়ে। মাকসুদা খন্দকার বলছে এক ধরনের নরম হাড়, যা পরে মেরুদণ্ড হবে। হ্যাঁ ঠিক আছে, এটাও নেওয়া যায়। খন্দকার তাসলিমা বলছে নরম, নমনীয়, অখণ্ডিত অঙ্গ, নরম, নমনীয়, দণ্ডাকার অঙ্গ। ফারাদ তাসলিম ঠিক আছে, নরম, নমনীয়, দণ্ডাকার, অখণ্ডিত অঙ্গ, ঠিক আছে 100%। কিম সৃষ্টি ঠিক লিখেছে, ফারাদ তাসলিম ঠিক লিখেছে, রোজি আফসারি ঠিক আছে, মালিহা তাসলিম ঠিক আছে। দেখা যাচ্ছে মোটামুটি তোমরা পারছো। তাহলে দেখা যাচ্ছে এখানে অনেকেই সঠিক লিখেছে। মাহমুদা খানম, মালিহা তাসলিম, রোজি আফসারি, হিয়াদিয়া বিপ্লবী, শিমমিন আক্তার, মোহনী, সালেউদ্দিন আহমেদ, শামিমা ইয়াসমিন। ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা বলেই দিলা যেটা পরে নটোকর্ড, যেটা পরে মেরুদণ্ড হবে। নটোকর্ড কাকে বলে তোমরা আমাকে বলে দিলা যে যেটা মেরুদণ্ড হবে। আমি তোমাদেরকে মানুষের রিয়েল মেরুদণ্ডটা দেখাচ্ছি এখানে। তোমরা যারা লাইভে আছো, মানুষের রিয়েল মেরুদণ্ডটা মনোযোগ দিয়ে দেখানোর চেষ্টা করো। আমি পুরাটা দেখাচ্ছি না, কারণ পুরাটা এখানে বেঁধে আনতে গেলে একটু কষ্ট হবে আমার। আমি মানুষের মেরুদণ্ডের একটা অংশ নিয়ে এসেছি। মানুষের মেরুদণ্ড হচ্ছে এটা, এটা হচ্ছে মানুষের মেরুদণ্ড বা ব্যাকবোন। মানুষের পেছনে এটা থাকে। তোমরা যখন পিঠে হাত দিয়ে টাচ করো, পিঠে হাত দিয়ে টাচ করলে তোমরা এই হাড্ডিগুলোকে টাচ করো। পিঠে হাত দিলে কিছু একটা টাচ করা যায়, পিঠে হাত দিলে কি টাচ করো? এই জিনিসগুলো টাচ করো। এটাই আমাদের মেরুদণ্ড, এটা আমাদের মেরুদণ্ড। ভার্টিব্রা, মেরুদণ্ড মানে হচ্ছে ভার্টিব্রা। ভার্টিব্রা ইজ ইকুয়াল টু মেরুদণ্ড। দেখো এখানে আসো বোর্ডে, আমি ভার্টিব্রা ইজ ইকুয়াল টু মেরুদণ্ড। মানুষের যেহেতু ভার্টিব্রা থাকে বা মেরুদণ্ড থাকে, তাই মানুষের উপপর্ব ভার্টিব্রাটা। কিন্তু জীবনের প্রথমেই কি এই মেরুদণ্ড ছিল? না, জীবনের প্রথমে তো মেরুদণ্ড ছিল না। প্রথমে ছিল নটোকর্ড, প্রথমে ছিল নটোকর্ড। নটোকর্ড
শব্দটা থেকে এসেছে, নটোকর্ড শব্দটা থেকে এসেছে কর্ডাটা, আর কর্ডাটা পরবর্তীতে মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। তাহলে নটোকর্ড, নটোকর্ড ছিল বলে, আমাদের সবার নটোকর্ড ছিল বলে আমাদেরকে কর্ডাটা বলা হয়, আর এই নটোকর্ড পরে মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় বলে আমাদেরকে আবার ভার্টিব্রাটাও বলা হয়। একটু খেয়াল করো, এই মেরুদণ্ডটা কি তোমার জীবনের প্রথমেই ছিল তোমার দেহে? তুমি কি মনে করো এই শক্ত মেরুদণ্ড তোমার দেহে প্রথমেই ছিল? তুমি যখন মায়ের দেহে এতটুকু বাচ্চা, তুমি যখন মায়ের পেটে এতটুকু একটা বাচ্চা, তখনই কি তোমার দেহে এই মেরুদণ্ড ছিল? তখন তোমার দেহে এটা ছিলই না। তখন তোমার দেহে কি ছিল দেখে যাও। তখন তোমার দেহে ছিল এরকম নরম একটা পাইপ ছিল। তখন তোমার আজকে যেই জায়গায় মেরুদণ্ড, সেই জায়গায় ছিল এরকম নরম একটা পাইপ, যেটা তোমরা একটু আগেই বললা নরম, অখণ্ডকায়িত এবং দণ্ডের মতো অংশ। দেখো এটা নরম, নরম দেখবা, এই যে দেখো নরম, বাঁকানো যায়, কত নরম। আর মেরুদণ্ড হলো এরকম। তাহলে নরম এই পাইপ, মায়ের দেহে যখন এতটুকুন বাচ্চা ছিল, তোমার পিঠে ছিল এরকম নরম একটা নটোকর্ড, যেটা পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত ছিল। তাহলে তুমি যখন মায়ের দেহে এতটুকুন বাচ্চাটি ছিল, তখন তোমার দেহে নটোকর্ড ছিল বলে তখন তোমাকে আমি বলতাম কর্ডাটা। তুমি যখন মায়ের পেটে ছিল, তখন তোমাকে আমি বলতাম কর্ডাটা, কারণ তখন তুমি শুধু নটোকর্ড বিশিষ্ট প্রাণী। যখন আস্তে আস্তে মায়ের পেটে তুমি বড় হতে থাকলা, তোমার দেহে যখন মেরুদণ্ড চলে আসলো, তোমার দেহে যখন মেরুদণ্ড দিয়ে এই নটোকর্ডটা প্রতিস্থাপিত হলো, তখন তোমাকে আমি বলছি তুমি এখন ভার্টিব্রাটা। তাহলে মায়ের পেটে যখন এতটুকুন ছিল, তখন তুমি ভার্টিব্রাটা ছিল না। মায়ের পেটে যখন এতটুকুন ছিল, তখন তোমার পিঠে ছিল নরম নটোকর্ড, নটোকর্ড ছিল দেখে তখন ছিল কর্ডাটা, তখন তুমি কর্ডাটা ছিল। কিম সৃষ্টি যেটা বলছে, এটা কি ইন্ডিয়ান কঙ্কাল কিনা, খুব সম্ভবত এই কঙ্কালটা ইন্ডিয়া থেকে এসেছে, তাও আমি বলতে পারছি না, তবে বাংলাদেশে বেশিরভাগ কঙ্কাল ইন্ডিয়া থেকে আসে। এখানে সুবাতারণ্যম আভা বলছে, মানুষের বৈশিষ্ট্য লিখতে বললে কি আমি অ্যানিমেলিয়া জগতের বৈশিষ্ট্য লিখবো, নাকি এখানে আমি যা যা লিখেছি ডান পাশে সবগুলা লিখবো? তুমি অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য লিখবে, এখানে ডান পাশে যা আছে সবগুলা লিখবে, দুইটাই লিখতে হবে, সব লিখবা। আচ্ছা, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, এখানে আমি বলতে চাই, তাহলে মানুষের ভ্রূণাবস্থায়, মানুষটা যখন ছোট বাচ্চাটি ছিল, তখন তার পিঠ বরাবর নরম পাইপের মতো এই নটোকর্ড ছিল। আজকে তুমি নটোকর্ড দেখে যাও, আমি যদিও একটা নরম পাইপ এনেছি, কিন্তু নটোকর্ডটা দেখতে জাস্ট লাইক এরকম। একটা মায়ের পেটে বাচ্চাটা থাকলে সেই বাচ্চার পিঠে তুমি এটাই দেখতে পাবা। যদি আজকে একটা বাচ্চার পিঠে কেটে দেখো, তাহলে এটাই পাবা তুমি। এবং এই নটোকর্ডটি পরবর্তীতে মেরুদণ্ড হয়ে গেল। তুমি ছিলা কর্ডাটা, তুমি হলা ভার্টিব্রাটা। তোমার দেহে যখন নটোকর্ড, তখন তুমি কর্ডাটা। যখন তোমার এই নটোকর্ড চেঞ্জ হয়ে মেরুদণ্ড হলো, তখন তুমি ভার্টিব্রাটা। এখানে সিনথিয়া সাহেব প্রশ্ন করেছে নটোকর্ড কি নিরেট কিনা। এটা তো তোমরাই অ্যানসার করবা আমাকে। নিরেট নটোকর্ড থাকে, এটা তো ক্লাস 8 এ সুন্দরভাবে লেখা ছিল যে নিরেট নমনীয় দণ্ডাকার অখণ্ডকায়িত নটোকর্ড। নটোকর্ড নিরেট একটা দণ্ড, ভিতরে কোনো ফাঁকা নাই। নটোকর্ড একটা নিরেট দণ্ড, এটা ক্লাস 8 এ লেখা ছিল। এগুলো হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই। তাহলে এই নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হলো মানুষের। তাহলে রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, পর্ব হচ্ছে কর্ডাটা, সাবফাইলাম উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। মানুষের শ্রেণী বা ক্লাস, মানুষের ক্লাস হচ্ছে ম্যামালিয়া, মানে মানুষ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। বাচ্চা বুকের দুধ খেয়ে বড় হয় এবং মানুষের লোম বা চুল আছে, মানুষের পশম বা লোম বা চুল আছে। তোমরা কে আমাকে কমেন্টস করে জানাতে পারবা মানুষের লোম থাকার উপকারিতা কি? কেন মানুষের লোম আছে এই কথাটা এখানে লিখলো, ম্যামালিয়াতে কেন লিখলো মানুষের লোম আছে? এই লোম থাকার নিশ্চয়ই তাহলে কোনো গুরুত্ব আছে। লোম থাকার কি গুরুত্ব আছে, কে আমাকে কমেন্টস করে জানাবা লোম থাকার কি গুরুত্ব মানুষের। এখানে সুমাইয়া সেতু বলছে নটোকর্ড আর মেরুদণ্ড কি সেম? নটোকর্ড আর মেরুদণ্ড কি সেম হয়? নটোকর্ড তো হচ্ছে ভ্রূণাবস্থায় থাকে, এটা অনেক পরিবর্তনের মাধ্যমে একটা সুন্দর মেরুদণ্ডে পরিণত হয়। এখানে ফারহানা আফরোজ কর্নার লিখেছে মানুষের লোম মানুষের দেহকে গরম রাখে। এটা কোনো সঠিক অ্যান্সার হতে পারে না।
আতিয়া পারভিন বলছে ঘাম বের করে দেওয়ার জন্য। এগুলো সবাই জানে, সঠিক গুরুত্বের কথা বলতে হবে। মানুষের দেহকে গরম রাখে না, পশম মানুষের দেহকে গরম রাখার জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ হেল্প করে না যে এটা বলতে হবে। তাহমিনা সুলতানা বলছে বডিকে প্রোটেক্ট করে বাইরের অনেক কিছু থেকে, অনেক কি থেকে সেটা বলতে হবে। মরিয়ম বেগম বলছে সূর্যের ভায়োলেট রে থেকে লোম মানুষকে কি বলে এটা রক্ষা করে না। এটা লোম তোমার কে এই আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করতে পারে না। ইউমেকো জাবামি বলতেছে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। এই ধরনের অ্যানসার নেওয়া যাচ্ছে না। মালিহা তাসনিম যেটা লিখেছে অনেক ব্যাকটেরিয়া রোগ জীবাণু থেকে রক্ষা করে, এইটা হচ্ছে সঠিক অ্যানসার। এটা সঠিক অ্যানসার যে হচ্ছে এখানে লিখেছে যেটা মালিহা তাসনিম যেটা লিখেছে ব্যাকটেরিয়া রোগ জীবাণু ধ্বংস করে। আমাদের প্রত্যেকের পশম থেকে দুইটা জিনিস বের হয়, একটা হচ্ছে ঘাম বের হয় আর একটা হচ্ছে তেল বের হয়। আমি আবার বলে দিচ্ছি, আমাদের লোম থেকে দুইটা জিনিস বের হয়, ঘাম আর হচ্ছে তেল। তোমরা দেখবা আমাদের স্কিন থেকে ঘাম বের হয়, এটা তো সবাই জানো, এবং আমাদের ফেসের স্কিন থেকে দেখবা তেল বের হয়, ফেসের স্কিন থেকে তেল বের হয়। সো স্কিন থেকে লোমের ছিদ্র দিয়ে, স্কিনের লোমের ছিদ্র দিয়ে দুইটা জিনিস বের হয়, একটা হচ্ছে ঘাম আর একটা হচ্ছে তেল। এই ঘাম আর তেলের মধ্যে থাকে অ্যান্টিবায়োটিক এবং ঘাম আর তেলের মধ্যে থাকে অ্যাসিড, যেটা ধুলাবালি ব্যাকটেরিয়া গুলাকে মেরে দেয়, ধ্বংস করে দেয়। ঘাম আর তেলের মধ্যে অ্যাসিড বের হয়, ঘাম আর তেলের সাথে বিভিন্ন অ্যান্টিবায়োটিক বের হয় যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানসার। তাহলে ম্যামালিয়া, তুমি হচ্ছে আমি আমাদের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, এর মানে বাচ্চা স্তন্যপায়ী হয় এবং লোম বা চুল থাকার কারণে আমাদের ধুলাবালি ব্যাকটেরিয়া আটকে যায় অ্যাসিড এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক নিঃসরণের মাধ্যমে। এভাবে আমরা বেঁচে থাকতে পারি। মানুষের অর্ডার বা বর্গ হচ্ছে প্রাইমেট। মানুষের অর্ডার বা বর্গ হচ্ছে প্রাইমেট। প্রাইমেট মানে হচ্ছে আঁকড়ে ধরার উপযোগী হাত। আমাদের হাতে এত শক্তি যেটা অন্য কোন প্রাণীর এই পৃথিবীতে আল্লাহ দেয়নি। আল্লাহ মানুষের হাতকে সবচেয়ে শক্তিশালী হাত বানিয়েছে। তুমি দেখো, তুমি তোমার হাত দিয়ে যত টাইট করে কোনো বস্তুকে ধরতে পারো, অন্য কেউ এত টাইট করে ধরতে পারে না। তুমি একটা বাঘ, একটা সিংহকে দেখবা, বাঘ সিংহ হাত দিয়ে ধরতে পারে না। বাঘ সিংহ একটা হরিণকে, তুমি জিওগ্রাফি চ্যানেল খুলো আজকে দেখো, বাঘ সিংহ একটা হরিণকে থাবা মারছে, ছুটে যাচ্ছে, থাবা দিচ্ছে, ছুটে যাচ্ছে, কিন্তু টাইট করে ধরতে পারছে না। পরে যখন ধরে, বাঘ সিংহ মুখ দিয়ে কামড় দিয়ে ধরে তাকে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। কারণ বাঘ সিংহ এত শক্তিশালী হলেও তার হাতে এত শক্তি নাই। মানুষের হাতে যত শক্তি, মানুষ তার হাতকে টাইট করে কোনো বস্তুকে টাইট করে ধরতে পারে, একেবারে টাইট করে। এই যে ধরলাম, এই তো ধরলাম, আর ছুটবে না। একটা পাখি যখন কোনো কিছু দিয়ে ধরতে চায় তার হাত থেকে ছুটে যায়, একটা কুকুর যখন ধরতে চায় ছুটে যায়। এজন্য দেখা যায় বাঘ সিংহ কুকুরেরা কামড় দিয়ে ধরে কোনো কিছু, হাতে শক্তি নাই ওদের। তোমার হাতে আমার হাতে আল্লাহ এত শক্তি দিয়েছে, এত শক্তি আমাদের হাতে। আমাদের হাতে এত শক্তি, তার কারণ হচ্ছে আমাদের রয়েছে অপোজেবল গ্রিপ। অপোজেবল গ্রিপ মানে অপোজেবল গ্রিপ রয়েছে মানুষের। মানুষের আঁকড়ে ধরার উপযোগী হাতকে বলে অপোজেবল গ্রিপ। অপোজেবল গ্রিপটা আমি বুঝাই। দেখো, এই যে অংশটা, এটাকে আমি আমার চারটা আঙ্গুল একদিক থেকে আসলো, চারটা আঙ্গুল একদিক থেকে আসলো এবং বৃদ্ধাঙ্গুলিটা আসলো বিপরীত দিক থেকে। বৃদ্ধাঙ্গুলিটা বিপরীত দিক থেকে আসছে বলে আজকে এত টাইট ভাবে আমি এই বস্তুটাকে ধরতে পারছি। দেখো, এই বস্তুটাকে আমি টাইট করে ধরার জন্য আমার হাতটা কিভাবে কাজ করছে। চারটা আঙ্গুল আসছে একদিক থেকে আর বৃদ্ধাঙ্গুলিটা আসছে বিপরীত দিক থেকে। এই যে বৃদ্ধাঙ্গুলিটা বিপরীত দিক থেকে আসলো, এই ধরনের ধরার পদ্ধতিকে বলে অপোজেবল গ্রিপ বা অপোজিবল থাম্ব। অপোজেবল গ্রিপ বা অপোজিবল থাম্ব মানে হচ্ছে অপোজিট থেকে থাম্ব বা বৃদ্ধাঙ্গুলি এসে, অপোজিট থেকে থাম্ব বা বৃদ্ধাঙ্গুলি এসে কোনো বস্তুকে টাইট ভাবে ধরতে সাহায্য করে। যদি বৃদ্ধাঙ্গুলিটা না থাকতো তাহলে এভাবে ধরলে শক্তিটা বেশি পাওয়া যেত না। অপোজিবল থাম্ব যখন আসে, অপোজিবল গ্রিপটা যখন আমরা দিতে পারি, তখন একটা বস্তুকে কত টাইট ভাবে আমরা লাগাতে পারি। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, মানুষ প্রাইমেট। মানুষ কেন প্রাইমেট বর্গের? কারণ মানুষের এত সুন্দর, এত শক্তিশালী হাত,
এই আঁকড়ে ধরার উপযোগী হাত এবং মানুষের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টি শক্তি উন্নত। আমাদের চোখ বেশি উন্নত ঘ্রাণের তুলনায়। তোমরা দেখবা কুকুরের দৃষ্টির তুলনায় ঘ্রাণ শক্তি বেশি। কুকুর দেখে কাউকে মনে রাখতে পারে না, ঘ্রাণ শুকে মনে রাখতে পারে। যেমন তোমার বাসায় আমি আজ থেকে 10 বছর আগে গিয়েছিলাম তোমার বড় ভাইকে পড়ানোর জন্য। তোমার বাসায় আজ থেকে 10 বছর আগে আমি গিয়েছিলাম তোমার বড় ভাইকে পড়ানোর জন্য। তখন তোমার বাসায় যে কুকুরটা আছে দারোয়ান রূপে, সেই কুকুরটা দূর থেকে তুমি 10 বছর পরে যখন তোমার বাসায় আমি গেলাম, তুমি আমাকে দাওয়াত করেছো 10 বছর পরে। 10 বছর পরে যাওয়ার পরে কুকুরকে দূর থেকে দেখে বলতেছো যে ওই লোকটাকে চিনতে পারো? কুকুর বলবে আমি চিনি না। এবার কুকুরকে বলবা কাছে নিয়ে আসলে, কুকুর কাছে নিয়ে আসার পরে কুকুর বলবে এবার চিনতে পেরেছি, উনার ঘ্রাণ আমার মনে আছে, সেই 10 বছর আগে উনার ঘ্রাণ নিয়েছিলাম। তাহলে কুকুরে ঘ্রাণ উন্নত, দৃষ্টি অনুন্নত, আর মানুষের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টি উন্নত। আমি ঘ্রাণ নিয়ে মনে রাখতে পারি না, দেখে মনে রাখতে পারি। যেমন একটা ছেলেকে আমি আমার ব্যাচে দেখেছি আজকে, হঠাৎ করে ছেলেটা ব্যাচে আসা বন্ধ করে দিল এবং 10 বছর পরে আমি ওই ছেলেটাকে রাস্তায় আবার দেখেছি। আমি রাস্তায় দেখে ছেলেটাকে বলতেছি তোমাকে চেনা চেনা লাগছে, তোমাকে কবে যেন দেখেছি। ওই ছেলেটা বলবে জি স্যার, আপনার ব্যাচে 2 দিনের জন্য পড়তে গিয়েছিলাম আমি। তাহলে তখন আমি ছেলেটাকে বলবো দেখো, এজন্যই আমরা প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত, কারণ আমাদের দৃষ্টি খুবই উন্নত। একবার কাউকে দেখলে অনেক বছর পরেও তাকে দেখলে চেনা চেনা মনে হয়, কারণ একবার চোখে দেখেছিলাম যে। তাহলে আমাদের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিটা বেশি উন্নত। আমাদের গোত্র বা ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে কে আছে? আমাদের ফ্যামিলি হচ্ছে হোমিনিডি। আমাদের ফ্যামিলি হচ্ছে হোমিনিডি। আমাদের ফ্যামিলি হচ্ছে হোমিনিডি। ফ্যামিলি মানে তোমার সাথে যার যার মিল পাওয়া যায় তারা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি মানে হচ্ছে তোমার সাথে যার যার মিল পাওয়া যায়। তোমার সাথে কার কার মিল পেয়েছে বিজ্ঞানীরা? বিজ্ঞানীরা দেখেছে মানুষের সাথে শিম্পাঞ্জি, গরিলা, বানর এই প্রাণীগুলোর সাদৃশ্য আছে। তাহলে তোমার ফ্যামিলিতে কারা কারা আছে? তোমার ফ্যামিলিতে আছে শিম্পাঞ্জি, গরিলা, বানর, কারণ এদের সাথে তোমার কিছুটা মিল পাওয়া যায়। এজন্য তোমার ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, মানে তোমার ফ্যামিলিতে আছে শিম্পাঞ্জি, গরিলা, বানর এরা। মানুষের জেনাস বা গণ হচ্ছে হোমো। আরেকটা কথা আমি বলে রাখি, গণের নিচেও দাগ দিতে হবে, প্রজাতির নিচেও দাগ দিতে হবে। অনেকে দেখা যায় প্রজাতির নিচে দাগ দেয়, গণের নিচে দাগ দেয় না, তারা কিন্তু পরীক্ষায় 0 পাবা। গণের নাম হোমো, মানুষের প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স, দুইটার নিচেই দাগ দিতে হবে। অনেকে প্রজাতির মধ্যে শুধু স্যাপিয়েন্স লেখো, তারা 0 পাবা। প্রজাতির অংশটা লেখার সময় গণ লিখে তারপরে প্রজাতিক অংশটা লিখতে হয়। প্রজাতি লেখার সময় গণ আর প্রজাতিক অংশ দুইটা একসাথে লিখতে হয়। মানুষের গণ হচ্ছে হোমো, মানুষের প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স, দুইটার নিচেই দাগ দিতে হবে। মানুষের গণ হোমো এর মানে হচ্ছে মানুষের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড়, মানুষের ব্রেনের সাইজ সবচেয়ে বড়, মস্তিষ্ক সবচেয়ে বড়। তোমাকে আজকে আমি একটা কথা বলে দেই, গরুর দেহের সাইজের তুলনায় ওর মস্তিষ্ক ছোট। মানুষের দেহের অনুপাতে মস্তিষ্ক যত বড়, গরুর দেহের অনুপাতে যদি মস্তিষ্ক তত বড় হয়তো, তাহলে গরুর মস্তিষ্ক হওয়ার একটা এত বড়। মানুষের বডির সাথে মস্তিষ্কটা অনেক বড়, মানুষের দেহের সাইজের তুলনায় মস্তিষ্ক বড়, অথচ গরুর এত বিরাট দেহে মস্তিষ্কটা থাকে এত ছোট। তাহলে মানুষের বডির সাইজের তুলনায় মস্তিষ্কটা দিয়েছে বড়, কারণ আল্লাহ মানুষকে একটু উন্নত বানাতে চেয়েছে। আর মানুষ নিশ্চিন্তে খাড়াভাবে 2 পায়ের উপর দাঁড়াতে পারে। মানুষ নিশ্চিন্তভাবে খাড়াভাবে 2 পায়ের উপর দাঁড়াতে পারে, অনেক প্রাণী এটা পারে না। যেমন কুকুর পারে না, বিড়াল পারে না, সার্কাসে কিছু বিড়াল বা কুকুর ট্রাই করলেও বেশিক্ষণ পারে না। বাঘ, সিংহ ওরা কেউই দেখা যায় 2 পায়ে দাঁড়াতে পারে না। কিছু পাখি পারলেও তাদের হচ্ছে কষ্ট হয় দাঁড়াতে, পরে তারা পাখা দিয়ে ব্যালেন্স করে। দেখো পেঙ্গুইন পাখি তোমরা 2 পায়ের উপর হাঁটতে দেখবা, কিন্তু তারা ডানা দিয়ে ব্যালেন্স করে, একটু হেলে তুলে ব্যালেন্স করে। মানুষের মতো এরকম নিশ্চিন্তে 2 পায়ের উপর দাঁড়াতে পারে না কেউ। তাহলে মানুষ খারাপভাবে 2 পায়ে দাঁড়াতে পারে, এটা হচ্ছে হোমো গণের বৈশিষ্ট্য। এবং আমাদের বডির সাইজের তুলনায় মস্তিষ্কের সাইজটা বড়। একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আছে, যেমন মানুষ জন্মের পরে তাকে সাঁতার শিখতে হয় অনেক কষ্ট করে, কিন্তু একটা গরুকে তুমি দেখবা, যারা গ্রামে চলাফেরা করো তারা জানো, একটা গরুকে পুকুরে ছেড়ে দিলে গরুটা খুব সহজেই সাঁতার শিখে যায়, ওকে এত মানুষের মতো ট্রেনিং দেওয়া লাগে। গরুটা এত
সুন্দরভাবে সহজে পানিতে সাঁতার শিখে গেল, মানুষকে এত সহজে সাঁতার শিখতে পারে না কেন? মানুষের মস্তিষ্কের সাইজটা বড় বলে পানিতে ডুবে যাওয়ার প্রবণতা বেশি, আর গরুর দেহের তুলনায় মস্তিষ্কের সাইজ ছোট বলে গরু সহজে পানিতে ভেসে থাকতে পারে। সর্বশেষ অংশ প্রজাতি, মানুষের প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স। মানুষের রয়েছে চওড়া আর খাড়া কপাল। তোমার আমার কপাল অনেক বড়, দেখো তো কত বড় একটা কপাল দিয়েছে আল্লাহ। এই বড় কপাল থাকার অর্থ হচ্ছে আমাদের ব্রেনের সাইজটা বড়। এটা যদি তোমার মাথার খুলি হয়ে থাকে, তোমার মাথার খুলির মধ্যে কত বড় চওড়া কপাল, দেখছো? এত চওড়া কপাল, তোমার কপালটা বড়, তোমার কপাল বড়। এই কথাটার অর্থ হচ্ছে তোমার ব্রেনের সাইজটা বড় হবে। এই কপালের ভিতরে, এই ভিতরেই তো ব্রেন, এই ভিতরেই তো আমাদের মস্তিষ্ক থাকবে। সুতরাং তোমার কপালটা বড়, কপাল বড় বলে ভিতরে আছেও ভালো একটা বিরাট মস্তিষ্ক আছে। তারপরে বলছে মানুষের খুলির হাড় হোমোগণের যে কোনো প্রজাতির তুলনায় পাতলা। মানুষের মস্তিষ্কের হাড় খুবই পাতলা। অন্য যে কোনো প্রাণীর কাছে যাও তুমি, বাঘ, সিংহ, কুকুর, গরুর মাথায় এত হাড্ডি, ওজন বেশি। মানুষের মাথায় কিচ্ছু নাই। দেখো আল্লাহ কিভাবে বানিয়েছে, চারপাশে দেয়াল, মাঝখানটা পুরো ফাঁকা, ফাঁকার মধ্যে আবার ছিদ্র, ছিদ্র দিয়ে আরো ফাঁকা বানিয়েছে। অনেক ছিদ্র আছে এটার ভিতরে। তোমাদের কাছে থাকলে আরো সুন্দরভাবে দেখাতে পারতাম, দূর থেকে হয়তোবা এখান দিয়ে দেখতে পাচ্ছ তোমরা অনেক ছিদ্র। এই ছিদ্র দিয়ে মানুষের মাথাটাকে আল্লাহ হালকা বানিয়ে দিয়েছে, কারণ শুধু ব্রেনটা এখানে যাতে সুন্দরভাবে চিন্তা করতে পারে। মানুষের খুলির হাড়টা হালকা বলে আজকে মানুষ বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত। তোমার বুঝতে কষ্ট হচ্ছে যে খুলির হাড় হালকা হলে মানুষ উন্নত হয় কিভাবে। তোমাকে এই ব্যাখ্যা দেওয়ার জন্য আমি তোমাকে একটা উদাহরণ দেই, তুমি আজকে এটা প্র্যাকটিস করবা। তুমি ধরো রাতে যখন পড়তে বসো, রাত 8টা থেকে 9টার মধ্যে অনেকগুলো লেসন তুমি পড়ে ফেলতে পারো। আজকে তোমাকে আমি বলবো বাসা থেকে 10 কেজির একটা চালের বস্তা মাথার উপর নিয়ে তারপর পড়তে বসবা। আজকে 10 কেজি একটা চালের বস্তা মাথায় নিয়ে আজকে পড়তে বসবা। দেখবা পড়ার লেসনটা এত দ্রুত আগের মতো মনে মুখস্থ হচ্ছে কিনা। দেখবা তোমার পড়তে খুবই কষ্ট হচ্ছে। কেন? কারণ এই ভারের কারণে তোমার ব্রেন চিন্তা করতে পারছে না, তুমি বুদ্ধিভিত্তিক ভাবে দুর্বল হয়ে গিয়েছো। আল্লাহ জানে যে হাড্ডিগুলো যদি বেশি ওজনের দিয়ে দেওয়া হয়, মানুষ তো হচ্ছে ব্রেনের উপর এই প্রেসারের কারণে পড়াশোনা করতে পারবে না। মানুষকে উন্নত বানানোর জন্য আল্লাহ এই হাড়গুলাকে পাতলা হালকা বানিয়েছে। মানুষের খুলির হাড় এত হালকা যার কারণে মানুষের ব্রেনটা খুব সুন্দরভাবে চিন্তা করতে পারে এবং মানুষ হয় বুদ্ধিভিত্তিক ভাবে সবচেয়ে উন্নত। তোমাদের যার যা প্রশ্ন আছে আজকের ক্লাস থেকে প্রশ্নগুলো করো। প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি পুরো টপিকটা আরেকবার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এখানে কিম সৃষ্টি বলেছে যে ওর হাতে অনেক ঘাম হয়, এটা কি হচ্ছে কোনো কারণ আছে কিনা এটার, বা ওর হাতে কি জীবাণু বেশি থাকার কারণে ঘাম বেশি আসে কিনা। তোমার হাতে ঘাম বেশি হয় এটা একটা ক্রোমোজোমাল ডিজিজ বলতে পারো বা হরমোনাল একটা রোগ বলতে পারো, যেটার চিকিৎসা খুব ভালো একটা নাই। তুমি হিস্ট্রি নিয়ে দেখবা তোমার বাবা মা অথবা তোমার নানু দাদু, তোমার ফ্যামিলিতে তোমার মায়ের, খুব সম্ভবত তোমার মায়ের হাতে অনেক ঘাম হয় এবং সেই জিনটা তোমার দেহে এসেছে, অথবা তোমার বাবার। তুমি জিজ্ঞেস করে দেখো তাদের জিন তুমি পেয়েছো, তাদের ক্রোমোজোম তুমি পেয়েছো, তাই এটা হচ্ছে। এটা কোনো মারাত্মক রোগ নয় এবং এই রোগের ট্রিটমেন্টও খুব বেশি একটা নাই এবং কোনো ওষুধ খেয়েও খুব ভালো কিছু করা যায় না। আচ্ছা, একটা ভুল লিখেছি আমি, এখানে যে হোমো লিখেছি অবশ্যই এটা নিচে দাগ দিতে হবে। আমি এটাতে দাগ দিতে ভুলে গিয়েছি, অবশ্যই দাগ দিতে হবে, না হলে নাম্বার কাটা যাবে। এটা হচ্ছে মনে করিয়ে দিয়েছে আমাকে মাজারুল ইসলাম, অসাধারণ সুন্দর ছেলে। ফারহানা আফরোজ কণা বলেছে ব্রেন ট্রান্সপ্লান্ট কি পসিবল কিনা। আজকে পর্যন্ত আমি বলতে চাই ব্রেন ট্রান্সপ্লান্ট ইম্পসিবল। তারপরেও বিজ্ঞানীরা স্বপ্ন দেখে, আমি বলতে পারি না বিজ্ঞান কি করবে, তবে হচ্ছে এতটুকু বলতে পারি যে এটা অসম্ভব। তারপরেও বিজ্ঞান চেষ্টা করে যাচ্ছে। এটা একটা রিয়েল মানুষের কঙ্কাল। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস এর মাধ্যমে লিখতে পারো, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি পুরো অংশটা আরেকবার ব্যাখ্যা করছি। রোজি আফসারি প্রশ্ন করছে অয়েলের কারণে কি ফেসে পিম্পল হয় কিনা। অয়েলের কারণে ফেসে পিম্পল হয় না, বরঞ্চ অয়েল যাদের মুখে আছে তার পিম্পল যতটুকু হতো তার থেকে একটু কম হয়। অয়েল পিম্পল হওয়াকে কিছুটা প্রতিরোধ করে। আচ্ছা যাই হোক, আমি পুরো অংশটা আরেকবার ব্যাখ্যা করছি। তোমাদেরকে আজকে একটা টপিকস পড়ালাম, বেশি আমি পড়ালাম না, কিন্তু এই টপিকসটা বাসায় তোমরা লিখে লিখে মুখস্থ করবা এবং ডান পাশের বৈশিষ্ট্যগুলো সবগুলো তোমার আম্মুকে পড়া দিবা আজকে, এবং আম্মুকে পড়া দিয়ে টোটাল জিনিসটা ক্লিয়ার করবা।
প্রত্যেকে তার আম্মুর কাছে আজকে পড়া দিয়ে তুমি রেডি করে পুরো বিষয়টা একদম কমপ্লিট করবা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমি পুরো অংশটা আরেকবার ব্যাখ্যা করছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। আন্তর্জাতিক কোড চিহ্নিত শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টি: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আমরা চাইলে কোন ধাপের আগে নতুন ধাপ যোগ করতে পারি। যেমন আমরা রাজ্যের আগে ধাপ যোগ করেছিলাম, বিজ্ঞানী মার্গুলিস রাজ্যের আগে যোগ করেছিল সুপার কিংডম বা অধিরাজ্য। যেমন বিজ্ঞানী মার্গুলিস মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়াকে দুইটা সুপার কিংডমে ভাগ করেছিল। সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 ইউক্যারিওটা। আবার আমরা চাইলে কোন ধাপের পরে নতুন ধাপ যোগ করতে পারি। যেমন আমরা পর্বের নিচে যোগ করেছি সাব ফাইলাম বা উপপর্ব। মানুষের শ্রেণীবিন্যাস লেখার সময় অবশ্যই এভাবে বাঁকা করে সিঁড়ির ধাপের মতো লিখবা। এক পৃষ্ঠায় না হলে পরের পৃষ্ঠায় যদি যেতে হয়, তাহলে পরের পৃষ্ঠায়ও হচ্ছে যতটুকু এই পৃষ্ঠায় সিঁড়ি হয়েছে স্কেল দিয়ে মেপে পরের পৃষ্ঠায় তারপর থেকে শুরু করে সিঁড়ি বানাতে হবে। তাহলে অবশ্যই সিঁড়ি বানাতে হবে, এটা কথা থাকলো। মানুষের শ্রেণীবিন্যাস বলছি, শুধু শ্রেণীবিন্যাস কিংডম, অ্যানিমেলিয়া, ফাইলাম, কর্ডাটা, সাবফাইলাম, ভার্টিব্রাটা, ক্লাস ম্যামালিয়া, অর্ডার প্রাইমেট, ফ্যামিলি হোমিনিডি, জেনাস হোমো, স্পিসিস হোমো স্যাপিয়েন্স, শুধু এতটুকু লিখলে তুমি ভালো নাম্বার পাবা না। তুমি ভালো নাম্বার পেতে চাইলে ডান পাশে অবশ্যই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। সুতরাং লাইভে যারা আছে মনোযোগ দিয়ে খেয়াল করো। মানুষের কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, কারণ মানুষ হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট সুকেন্দ্রিক জীব। মানুষ বহুকোষী, পরোপজী মানে হেটারোট্রফিক, খাবার গিলে খায়। মানুষের হচ্ছে অধিক উন্নত বা জটিল টিস্যু। মানুষের পর্ব হচ্ছে কর্ডাটা, কারণ মানুষের রয়েছে নটোকর্ড। আমি নটোকর্ড আজকে তোমাদেরকে দেখিয়েছি। নটোকর্ড হতে পারে এরকম একটি নরম পাইপ। এই নটোকর্ড মানুষের জীবনের প্রথম দিকে থাকে। নটোকর্ডটা হচ্ছে নীরের নমনীয় স্থিতিস্থাপক একটা দণ্ডের মতো অংশ, যেটা ভ্রূণাবস্থায় আমাদের দেহে ছিল। নটোকর্ডটা মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হলে তখন আমাদেরকে বলা হয় ভার্টিব্রাটা। নটোকর্ড ইজ রিপ্লেসড বাই ভার্টিব্রা। নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। এবং আমাদের বাচ্চারা মায়ের দুধ খেয়ে বা হচ্ছে স্তন্যপায়ী বলে এদেরকে বলা হয় ম্যামালিয়া। এবং আমাদের দেহে লোম বা চুল রয়েছে, যেটার কারণে আমরা উন্নত হয়ে থাকি। মানুষের বর্গ হচ্ছে প্রাইমেট। প্রাইমেট কথাটার মানে হচ্ছে আমাদের আঁকড়ে ধরার উপযোগী হাত, অর্থাৎ অপোজিবল থাম্ব রয়েছে বা অপোজিবল গ্রিপ রয়েছে। 4টা আঙ্গুল একদিক থেকে আসে, আর থাম্ব হচ্ছে বিপরীত দিক থেকে আসে। 4টা আঙ্গুল আসে একদিক থেকে আর থাম্ব আসে বিপরীত দিকে, এটাকে বলে অপোজিবল থাম্ব বা অপোজিবল গ্রিপ। আমাদের অপোজিবল গ্রিপ আছে বলে আমরা উন্নত, এবং আমাদের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টি উন্নত। কাউকে একবার দেখলে অনেক বছর পর মনে পড়ে তোমাকে আমি কোথায় দেখেছি বলো তো, চেনা চেনা লাগছে। তাহলে এই ঘ্রাণ অপেক্ষা আমাদের দৃষ্টি উন্নত। বিজ্ঞান বলে যে মানুষের ফ্যামিলির মধ্যে শিম্পাঞ্জি, গরিলা, বানর। অবশ্য আমরা ইসলাম বিশ্বাস করি, মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, এটাই আমরা বলতে চাই। তারপরেও বায়োলজি কার কার মধ্যে মিল খুঁজে পেয়েছে। বায়োলজিক্যাল বিজ্ঞানীরা বলে শিম্পাঞ্জি, গরিলা, বানর এদের সাথে মানুষের মিল আছে বলে বিজ্ঞান বলে মানুষের ফ্যামিলি হচ্ছে হোমিনিডি। মানুষের গণ হচ্ছে হোমো, নিচে দাগ দিতে হবে অবশ্যই। মানুষের দেহের অনুপাতে মস্তিষ্কটা একটু বড় এবং খারাপভাবে 2 পায়ের উপর দাঁড়াতে পারে, এজন্যই তো মানুষ উন্নত। খারাপভাবে দাঁড়িয়ে কত কাজ করছে সারাদিন, এবং মস্তিষ্কটা ব্রেনের অনুপাতে বড় বলে এত কিছু চিন্তা করতে পারছে। মানুষের প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স, কারণ মানুষের রয়েছে চওড়া একটা কপাল। এই চওড়া কপালের ভিতরে রয়েছে চওড়া মস্তিষ্ক। এবং এই হোমোর নিচেও দাগ দিতে হবে খুলির হাড়। মানুষের খুলির হাড় এত হালকা যে আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত। এই হাড্ডিগুলো ভারী থাকলে তোমার বুদ্ধি কাজ করতো না। তোমরা যারা লাইভে আছো আমাকে কমেন্টস করে জানাও তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আজকের মতো আমি বিদায় নিতে চাই। এখানে হিয়া দিয়া বিপ্লবী বলেছে যে নটোকর্ড থেকে কিভাবে মেরুদণ্ড হয়। নটোকর্ড থেকে কিভাবে মেরুদণ্ড হয় সেটা তো অনেক বিস্তারিত জিনিস। তুমি এতটুকু জেনে রাখো যে নটোকর্ডের যে নমনীয় অংশটা, সেটার চারপাশ থেকে আমাদের
অস্টিওব্লাস্ট সেল থাকে যেখান থেকে হাড় গঠিত হয়। নটোকর্ডের চারপাশে অস্টিওব্লাস্ট সেল থেকে হাড় গঠিত হয়। এতটুকু তোমার লেভেলে আমি বলতে পারবো, তার বেশি বলতে গেলে তুমি কিছুই বুঝবা না। এর জন্য এতটুকু মনে রাখো, নটোকর্ডের চারপাশে রয়েছে হাড্ডি তৈরির কোষ যেখান থেকে এই মেরুদণ্ডের হাড্ডি তৈরি হয়। এতটুকু মনে রাখো। এখানে দেখা যাচ্ছে যে রোজি আফসারি বুঝতে পেরেছে, মোহাম্মদ মিজান বুঝতে পেরেছে, হেলেন আক্তার ক্লিয়ার, সুমাইয়া সেতুর ক্লিয়ার, ফারাদ আসলিম বুঝতে পেরেছে, মোহনী বুঝতে পেরেছে, অর্পিতা আফরোজ ক্লিয়ার, মরিয়ম বেগম বুঝতে পেরেছে, সিনথিয়া সাবা বুঝতে পেরেছে, সালেউদ্দিন আহমেদ বুঝতে পেরেছে, হামিদা বেগম বুঝতে পেরেছে, তাহমিনা সুলতান ক্লিয়ার হয়েছে, হেলেন ইসলাম। তাহলে দেখা যাচ্ছে অনেকেই বুঝতে পেরেছে। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।